সিনেমা ফ্লপ হবার মূল কারণ কি? এটা হচ্ছে ইন্টারনাল রাজনীতির ব্যাপার। আমাদের এখন 80% প্রডিউসার আনতেছে হিরো অথবা হিরোইন। অনেক হিট ছবির প্রডিউসারও টাকা পায় না ফেরত। আমরা সাকিব ভাইয়ের সাথে সবার তুলনা দিয়ে বসি। একটি সিনেমা ফ্লপ হবার মূল কারণ কি? একটি সিনেমার ফ্লপ হবার অনেকগুলো মূল কারণ থাকে। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অনেক বাজেট হলেও হবে না, গল্প থাকতে হবে। এবং গল্প বাজেট এই দুইটা খুব ইম্পর্টেন্ট। গল্পের উপরে বাজেট করাটা ইম্পর্টেন্ট এবং পাবলিসিটিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা সমস্ত সব কিছুর সমন্বয়ে করে একটা চলচ্চিত্র মানুষের দরবারে যাবে, মানুষের কাছে যাবে এবং ছবিটা মানুষ দেখবে। আমাদের প্রতিটা ছবিতেই কোনো না কোনো দিক দিয়ে কোনো না কোনো কিছুর কমতি থাকে, যার জন্য দর্শকরা ওইভাবে। আপনার তো অনেকগুলো ছবি মুক্তি পেয়েছে, তো আপনার ছবিগুলোর মধ্যে কমতি কি ছিল? 13টা মুভি রিলিজ হয়েছে। 13টা মুভির ভিতরে আমার হিটম্যান ছিল মানুষের খুব বড় মাপের একটা ছবি, যেটা সুপারহিট হয়েছে। আচ্ছা, আমার ওই সময় এক জবান ছবিটা অনেক বড় ছবি ছিল। চিনি বিবি নামে একটা ছবি করেছিলাম জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে। ছবিটা এমনও হল গেছে, প্রথম দিন রিলিজ হওয়ার 62 দিন পরে ছবিটা নেমেছে হল থেকে। প্রেমপ্রীতি বন্ধনের হিউজ পরিমাণে ইউটিউবে বিজনেস আসছে, হলে তো আসছে হলে এই প্রথম ইন্ডাস্ট্রিতে যে একসঙ্গে 8টি চলচ্চিত্র রিলিজ হয়েছিল। সেটাতে প্রথম চলচ্চিত্র লিডার আমি বাংলাদেশ সাকিব ভাইয়ের ছবি, সেকেন্ড পজিশনে ধরলে প্রেমপ্রীতি বন্ধন ছবিটা ছিল। আপনি কি মনে করেন আপনার ছবিগুলো সফল? আপনার আমার সব ছবি তো সফল না। আমি সফল কোনটা, যেহেতু এখন আমাদের বিজনেস ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে, অনেক হিট ছবির প্রডিউসারও টাকা পায় না ফেরত। না, আমার দর্শকরা কোন ছবিটা ভালোবাসলো, রাইট, দর্শক কোন ছবিটা দেখছে, ওই যেই ছবিটা দেখে যে তারা ফাইন্ড আউট করবে যে জয় চৌধুরী কে। প্রেমপ্রীতি বন্ধন ছবিটাই 10 দিনে 10 মিলিয়ন ভিউজ আসছে 10 দিনে। তো এটা জোকস ছিল না। ওই মুহূর্তে লিডারে বাংলাদেশ থেকে শুরু করে অনেক বড় বড় ছবি রিলিজ হয়েছিল, কিন্তু ইউটিউবে 10 মিলিয়ন 10 দিনে, মানে পার ডেতে 1 মিলিয়ন করে ক্রস করতেছে। এটা বিগ একটা ইস্যু ছিল ওই মুহূর্তে, এটা অনেক নিউজ হয়েছিল এটা নিয়ে। জয় ভাই, এখানে আমি একটু কথা বলি যে ইউটিউবে ভালো ফলোয়ার হলেও আর কি ভালো ভিউ হলেও কি সেটা সফল ছবি বলবো আমরা? কিন্তু সিনেমা হলে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে কিংবা মফস্বলে যদি ছবিগুলো মানুষ না দেখে, সেখানে সে পর্যন্ত আসছি, সেটা হচ্ছে যে এক, আমাদের সফল ছবি বলতে গেলে এখন সিনেমা হল বাদ হয়ে গেছে। এটা ঠিক। সিনেমা হল, সেই লোকাল সিনেমা হলে অনেক দিন ছবি চললেও ছবি সফল এটা বলতে পারছি না। ধরি যে সিনেপ্লেক্সে কারা বেশি পাবলিসিটি করছে, কার সিনেপ্লেক্সের টিকিটের সংখ্যা যায় বেশি, তাদের ছবিটা চলছে, কিন্তু আম পিপলের কাছে সেই ছবিটা যাচ্ছে না। এরকম অনেক ছবি আছে যে আমরা ভিউজের মাধ্যমে, আমরা নিউজের মাধ্যমে দেখছি এই ছবিটা সুপারহিট হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি সুপারহিট ছবি আমার পিপলরাই জানে না এই ছবিটা কবে কখন রিলিজ হলো। 5টা শো আমার সিনেপ্লেক্সে আমরা নিজেদের মতো করে টিকিট কিনে নিচ্ছি, নিজেদের মতো করে 10টা শো আমরা ফুলফিল করছি, টিকিট নিজেরাই কিনছি। কিন্তু না, নট অনলি সিনেপ্লেক্স, হ্যাঁ, আমরা বাট অলসো আমরা যদি সারা বাংলাদেশের হিসাব করি সিনেমা হলগুলোতে কতদিন চলছে, যেমন আমাদের প্রিয়তমা কিন্তু খুবই ভালো চলেছে, এটা তো নো ডাউট। হ্যাঁ, প্রিয়তমা ভালো চলেছে। ওই মাপের আসলে আমরা তো আপনি ওই মাপের ছবি সারা বছর দিলে তো আপনি ওই মাপের ছবি হিট করতে পারবেন না। প্রিয়তমার সময় ছবি হচ্ছে আপনার হল ওপেন হয় আরো বেশি, 100-150 হল ওপেন হয়। অন্য সময় আপনি যে কোনো ছবি দিলে সুপার ফ্লপ হবে, এটা বাস্তব কথা। অন্য সময় যদি আপনি টম ক্রুজেরও ছবি দেন, সেই ছবির টাকা ওঠানো কষ্টের ব্যাপার হয়ে যাবে বাংলাদেশে। বাট তার মানে এই না যে আমরা চাইলেই করা সম্ভব না। হ্যাঁ, আমরা চাইলে সম্ভব, কিন্তু আমরা চাচ্ছি না। আমাদের বড় বাজেটের ছবি, বিগ বাজেটের ছবি কেউ আমরা ইচ্ছারা রিলিজ দিতে চাচ্ছি না। এটা অনেক বড় একটা খারাপ ব্যাপার। আপনি অনেক সুদর্শন নায়ক, আপনার হাইট কত হবে? 6'1". আমাদের শাকিব খানের হাইট কত জানেন? ভাইয়া 5'11 to 6। 5'11, আচ্ছা। সবকিছু মিলে আপনি অনেক সুদর্শন নায়ক। আমরা তো একটা কি বলেন যে আমরা একটা নায়ক সংকটও কিন্তু আছি। তাহলে আপনারা যখন কাজ করছেন, বেশ কয়েকটা চলচ্চিত্র আপনি করছেন, তাহলে আরো ভালো মানের ছবি কেন আপনারা করতে পারছেন না, কিংবা সেই জায়গায় কেন যেতে পারছেন না? যদি জাজ মাল্টিমিডিয়ার কথা বলি, জাজের একটা কাজ করেছেন, আরেকটা কাজ কেন আপনি আর করলেন না, কিংবা কেন হয়নি আপনার সাথে? এটা সিনকের ব্যাপার, ইনভেস্টারের ব্যাপার। ইনভেস্টার যদি চাই একে নিয়ে কাজ করবে, ওকে নিয়ে কাজ করবে, এটা ইনভেস্টারের ব্যাপার। আর আমাদের একটা ভুল ধারণা সবসময়, আমরা সবসময় সাকিব ভাইয়ের সাথে তুলনা করি। 300 ছবি করার পরে সাকিব ভাই হয়েছে, রাইট। সাকিব ভাইয়ের যখন 22 মুভি ছবি ছিল তখন সাকিব ভাই কেমন ছিল এটা আপনার বুঝতে হবে। সাকিব ভাই যখন 22 মুভি করেছিল তখন আমার বাংলাদেশে 1200 হল ছিল, আর এখন বাংলাদেশে আমার 60 থেকে 70টা হল। আমি আপনার কথা বলছি না, আমি অনেক আর্টিস্টের কথা বলছি। অনেক আর্টিস্ট এসে কি বলে, সে বলে নিজেই বলে ফেলে, বা তার নিজের ফ্যান পেজ বলে ফেলে, তার নিজের ক্লোজ কোনো জার্নালিস্ট বলে ফেলে যে সাকিবকে টপকিয়ে
ড্যাশ অ্যান্ড ড্যাশ, সাকিবকে টপকিয়ে এই ছবি, এটা বলে ফেলে। বাট তারা চিন্তা করেন আজকে সাকিব খান কোথায় যাওয়ার পরে সাকিব খান হয়েছে। এত সহজেই সাকিব খানকে ধরা সম্ভব না। সাকিব খান একটা বছরে 20টা ছবি শুটিং করেছে, একটা দিনে 2টা ছবি শুটিং করেছে, একটা দিনে 3টা ছবি শুটিং করেছে, শিফট ওয়াইজ ভাগ করে শুটিং করেছে। আর আমরা একটা মাসে একটা ছবি শুটিং করি, এটা বুঝতে হবে। আমরা সাকিব ভাইয়ের সাথে সবার তুলনা দিয়ে বসি, কিন্তু এটা আমাদের ভুল ধারণা। সাকিব ভাইয়ের জায়গায় একটা জায়গায় চলে গেছে। সাকিব ভাইকে ধরা ইন্ডাস্ট্রিতে এখন কারোর পক্ষে না। সাকিব খান ঠিক আছে, অসংখ্য ছবি করার পর তিনি সাকিব খান হয়েছেন, তিনি আমাদের মেগাস্টার। কিন্তু হয় না যে আমাদের পার্শ্ববর্তী দেশ বলি, কিংবা আপনার জায়গা থেকে আপনি কি বলবেন, আপনি কিসের ল্যাকিংসে আছেন? আপনার দ্বারা তো আরো অনেক ভালো কাজ হওয়ার কথা ছিল। হ্যাঁ, সেটা আরো অনেক ভালো কাজ হওয়ার কথা ছিল। আমি তো ভালো কাজ করছি, চলছে আমার ভালো কাজ। সামনে আরো ভালো ভালো কিছু প্রজেক্ট আসছে আমাদের এখন 80% প্রডিউসার আনতেছে হিরো অথবা হিরোইন। 80% প্রডিউসার সেই হিরোই সিলেক্ট করতেছে ডিরেক্টর কে হবে, সেই হিরোইনই সিলেক্ট করতেছে ডিরেক্টর হিরো কে হবে। আমার কাছে মনে হয় এটা একটা চেইন মেনটেন হচ্ছে। সো সে চেইনের বাইরে হয়তো আমি পড়ে গেছি। আর এখন আমি আমার কাজকে আমি ফোকাস দিই। আমার মনে হয় একজন আর্টিস্টের, একজন হিরোর কাজ হচ্ছে শুধু স্ক্রিপ্ট দেখে অ্যাক্টিং করা, তার আর কোনো কাজ হওয়ার কথা না। সে প্রোডাকশন কেন কন্ট্রোল করতে যাবে? সে একজন প্রডিউসার কেন কন্ট্রোল করতে যাবে? সে একজন ডিরেক্টর কেন কন্ট্রোল করতে যাবে? এটা তো তার কাজ না, তার কাজ অ্যাক্টিং করা। সো আমি সেটাতে ফোকাস দিব। আমি যতটুকু আমার যে ছবিগুলো আসছে, সামনে বড় কিছু ছবি আসছে, ইভেন ইন্ডিয়া বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কিছু ছবি আসছে, আমি সেটার জন্য গ্রুমিং করছি। আমার নেক্সট ডে আমার সেই ছবিগুলো শুটিং হবে। পরিমণির সাথে তো আপনার খুব ভালো যোগাযোগ এবং ভালো বন্ধুত্ব। পরিমণির সাথে কোনো ছবি করার পরিকল্পনা আছে কিনা? ওর সঙ্গে আমার ছবি কথা চলছে, আরও বেশ কিছুদিন আগে থেকে কথা চলছে। হয় বাজেটে হয় না, হয়তো বা গল্প পছন্দ হয় না, কোনো না কোনো কিছুই প্রবলেম হয় বিদায়ী। কারণ এখন খুব বেছে বেছে কাজ করতে হয়। আমাদের আরো তো নায়িকা আছে, বিদ্যা সিনহা, মাহিয়া মাহি, তাদের সাথে কোনো কাজ করার না? মাহি, অপু, পরি, তিনজনের সাথে আমার কাজের কথা চলছে, তিনজনের সাথে ভালো ভালো প্রজেক্টের কথা চলছে। এখন আমাদের ছবিগুলো যেহেতু আমাদের অন্য পর্যায়ে চলে গেছে, এই আমাদের শুধু সিনেপ্লেক্স কেন্দ্রিক ছবি বানালেই হবে না, আমাদের ছবি দেশের বাইরে রিলিজ করার প্ল্যান করতে হবে। সেক্ষেত্রে আমার মনে হয় ছবির কোয়ালিটির মান ভালো করতে হবে। কোয়ালিটির মান ভালো করতে গেলে অবশ্যই আপনার প্রজেক্টের কোয়ালিটি ভালো হতে হবে। সব কিছু দেখে শুনেই আমরা ট্রাই করছি। আমার পছন্দ হলে তো হিরোইনের পছন্দ হয় না, হিরোইনের পছন্দ হলে তো আমার পছন্দ হয় না, এরকম চলছে আর কি প্রজেক্টগুলো। বাট কয়েকটা প্রজেক্ট গুছিয়ে নিয়েছি, ইনশাল্লাহ অচিরেই নাম প্রকাশ হবে এবং শুটিংয়ে চলে যাব আমরা। তার আগে এটা নিয়ে পাবলিশলি সামনে যদি খুব কাছাকাছি যদি কোনো ছবি রিলিজ হয়, কোন ছবিটাকে রিলিজ হবে? খুব কাছাকাছি রিলিজ হলে আমার মনোয়া মুভিজের একটা চলচ্চিত্র ছিল আমাদের মুনতাজুর আকবর স্যারের, এটা একটা রিয়েল স্টোরি বেস গল্প। ছবিটার নাম আয়না। ওটাতে আমি আর আমার অপোজিটে কাজ করেছে আঁচল। এটা খুব ভালো একটা গল্পের ছবি। এটার জন্য আমার 7 কেজি ওজন বাড়াতে হয়েছিল, মানে আমার প্রায় 1 মাস ভাত খেতে হয়েছিল। ছবিটাতে আমার ক্যারেক্টারের নাম রুস্তম ছিল, রিয়েল স্টোরি বেস। মানে এই ছবিটা আমরা এটা খুব 2 ঈদের মাঝখানে আসবে। 2 ঈদের মাঝখানে আয়না ছবি মুনতাজুর আকবর স্যারের। এছাড়াও আমার এক পশলা বৃষ্টি, অবাস্তব ভালোবাসা, কাকতারোয়া, ভালোবাসলে দোষ কি তাতে, এই টাইপের অনেকগুলো ছবি অলরেডি আমার পাইপলাইনে আছে, যেগুলো সেন্সর হয়ে আছে।